স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে আজকে আওয়ামী লীগ অনেকটাই ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করেছে এমনটি বলা যেতে পারে। কারণ পুরো বাংলাদেশ জুড়ে তারা আজকে মিছিল করেছে। যদিও ঝটিকা মিছিল, তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে আজকে পুরো বাংলাদেশ জুড়ে তাদের মিছিল হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে মানে গত ৯ মাসে তাদের মিছিলগুলো যত মানুষের বা কর্মীর সমাবেশ হয়েছে তার চেয়ে এখন আরো বাড়ছে, ক্রমাগত দীর্ঘতর হচ্ছে। আমার মনে হয় এটি খুবই তাৎপর্যপূর্ণ। তার উপরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর যেই আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি, সেটি জুলাই আন্দোলনকারীরা যেমন তাদের নিজেদের কার্যালয় বানিয়েছিল, সেটি আজকে আওয়ামী লীগ দাবি করছে তারা পুনরুদ্ধার করেছে। মানে তাদের যে ব্যানার, যেই ব্যানারগুলি ঝুলিয়েছিল সেগুলো তারা ছিঁড়ে ফেলেছে। এ ধরনের ছবিও আমরা দেখেছি। আর ক্ষুদ্র ক্ষুদ্র ঝটিকা মিছিলগুলো তো আছেই। এর বাইরে ১১ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে আজকে। বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে ২-১ জায়গায় মারধরের ঘটনাও ঘটেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে এই সময়ে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সবকিছু বাধা বিপত্তিকে উপেক্ষা করে একদিকে আইনি নিষেধাজ্ঞা, অন্যদিকে রাস্তায় জঙ্গি হামলার ভয়, সেই ভয়কে জয় করে আজকে তারা সত্যি অনেক সাহসিকতার একটি পরিচয় দিয়েছে। আমি জানতে পেরেছি কোথাও বিশেষ করে ঢাকায় কোথাও সাধারণ মানুষও তাদের এই ঝটিকা মিছিলগুলোতে অংশ নিয়েছে। অন্তত ২-১ জনের কাছ থেকে আমি তাদের নিজেদের মুখে শুনেছি। আওয়ামী লীগ কিভাবে করে সংগঠিত হচ্ছে সেটি যেমন জানবো, এই যে কর্মীরা যারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে রাজপথে নামছে, একদিকে দলের তাড়না, অন্যদিকে দেশ বাঁচানোর আকাঙ্ক্ষা, এই দুইকে পুঁজি করে তারা যখন রাজপথে নামছে, দল হিসেবে আওয়ামী লীগ কি করছে? দেশের সবচেয়ে প্রাচীন, পুরনো, অভিজ্ঞ রাজনৈতিক দলটি তার কর্মীদের জন্য কি করছে সেই বিষয়গুলি যেমন জানবো, সেই সঙ্গে আমরা জানি যে বাংলাদেশে সেনা অস্থিরতা চরম আকার ধারণ করেছে। আমার যতটুকু বুঝে আসে সেটি হচ্ছে সেনাবাহিনী যার পর নাই চেষ্টা করছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, যে যাতে করে কোন রকম রক্তপাতের দিকে না এগোয়। আজকে যে সাধারণ সৈনিক আগে বরখাস্ত হয়েছিলেন, তারা যেভাবে করে রাজপথে আর সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়েছে, এমনকি শিশুদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে যেভাবে করে ঠান্ডা মাথায় সেনাবাহিনী মোকাবেলা করেছে, আমার মনে হয় সেটি আরেকটি তাৎপর্যপূর্ণ দিক। এই সামগ্রিক সব পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার নিজুম মজুমদার এবং যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ জগলুল। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। নিজুম মজুমদার, আপনি জানলে খুশি হবেন যে মোহাম্মদ জগলুল তিনি একজন আইনজীবী। আপনি নিশ্চয়ই চিনেনও তাকে। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ শাখার কমিটিতে আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তিনি সরাসরি কাজ করছেন যারা যেসব কর্মীরা আটক হচ্ছেন তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যেই টিমটি আওয়ামী লীগের কাজ করছে, তিনি সেই টিমে রয়েছেন। মোহাম্মদ জগলুল, আপনার কাছে প্রথমে শুনতে চাই, আজকে যে মিছিলগুলি হলো এবং যে ১১ জন আটক হলো, তাদের জামিনের ব্যাপারে আপনারা কি লিগ্যাল পদক্ষেপ নেবেন, কিভাবে করে সংগঠিত হচ্ছেন, কিভাবে তাদেরকে সাহায্য পৌঁছে দিচ্ছেন, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ সুলতানা রহমান আপা এবং আমার সহযোদ্ধা একজন আইনজীবী ব্যারিস্টার নিজুম মজুমদার এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে বর্তমানে বাংলাদেশে যে সরকার এখন আছে, এটা হচ্ছে একটি অবৈধ উপদেষ্টা পরিষদ। তারা ক্ষমতায় এসেই কিন্তু আওয়ামী লীগকে নিধন করার একটা যুদ্ধে নেমেছে। যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা প্রবীণ রাজনৈতিক দল, যেটা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ১৯৫৪ যুক্ত ফ্রন্ট বলেন, ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৬৬ ৬ দফা বলেন, ৬৯ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। যে দলটির নেতৃত্ব দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ১৪টি বছর জেল খেটে এই দেশ স্বাধীন করেছে। আমরা বুঝতে পেরেছি। আমি আসছি
আমি আসছি, সেই দলটিকে পরিকল্পিতভাবে নিষিদ্ধ করেছে তার কাজকর্ম। এটাই তো তারা একটা অন্যায় করেছে। কারণ বাংলাদেশের আওয়ামী লীগে যখন এই দেশ স্বাধীন করেছে তখন কিন্তু এই সমস্ত কোনো দল ছিলেন না। এই বিএনপি বলেন, জামাত থাকলো, জামাত তো তখন স্বাধীনতা বিরোধী ছিল, তখন তো তারা দেশের বিপক্ষ অবস্থান নিয়েছিল। ভাই আমি যেটি জানতে চাই, কি কোন সাহসে ভর করে তারা আজকে যে আমরা দেখছি যে মিছিলে নামছে, এই যে আমি তো প্রতিবন্ধকতাগুলো বলেছি, এই যে দেখেন আজকে যে তারা মিছিলগুলি করছে, যে এরকম পুরো বাংলাদেশে আজকে তারা এরকম মিছিল করেছে। হ্যাঁ, এদের স্লোগানটা যথার্থ বলেছে, অবৈধ সরকার মানি না, মানবো না। কারণ এমন মানুষের নাবিশ্বাস হয়ে গেছে, মানে চরম সীমার নিচে চলে গেছে সরকারের অত্যাচারটা। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর মানুষ কি করে, বাধ্য হইয়া তো তখন রাজপথে নামে। আজকের যে রাজপথে যারা নেমেছে আমি লক্ষ্য করেছি যে আশেপাশে যে লোকজন ছিল তারা কিন্তু স্বাগত জানিয়েছে যে আওয়ামী লীগ রাজপথে নামুক। কারণ দেশে এখন কোনো আইনের শাসন নাই, এটা চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা। এবং শিশু দর্শন, নারী দর্শন এমন ভাবে চরম আকার ধারণ করেছে, এটা তো কোনো আমি আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, আপনি সেই প্রশ্নের উত্তরটি তাহলে আমাকে দিয়েন যে কিভাবে করে আপনারা সংগঠিত হচ্ছেন। আমি একটু নিজুম মজুমদার কাছে আসতে চাই যে আপনি আমাদেরকে খুব স্পষ্ট ধারণা দিচ্ছেন কিনা যে এই যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে নিশ্চয়ই একটা ছকে, আজকে যেহেতু একযোগে সারা বাংলাদেশে মিছিল হয়েছে, নিশ্চয়ই একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। আপনারা হয়তো পুরো পরিকল্পনা ফাঁস নাও করতে পারেন, তারপরও মানুষ তো জানতে চায়। এই মুহূর্তে মানুষ অনেকখানি মুখিয়ে আছে, মানুষ দেশ নিয়ে শঙ্কিত। সব মিলিয়ে একটা আমাদেরকে স্পষ্ট ধারণা দেন যে আওয়ামী লীগ কিভাবে করে ফেরার চেষ্টা করছে। নিজুম মজুমদার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনলে যে কারো মনে হতে পারে যে আওয়ামী লীগ একটি নিঃশেষ এবং বিলুপ্ত দল এবং আওয়ামী লীগ কিভাবে আবার নতুন করে জন্ম নেবে। আমার মনে হয় যে প্রথমত এই ধারণাটা থেকে আপনার সরে আসা উচিত। এই ধারণা থেকে সরে আসলে আপনি মনে হয় প্ল্যানটা আপনি নিজেই পেয়ে যাবেন। আপনারা, আমি প্রথম পর্বে যে আলোচনাটা আমি শুনছিলাম সেই আলোচনার মধ্যে আমার কাছে ডিস্টার্বিং যে বিষয়টা, প্রশ্নগুলো মানে খারাপ অর্থে না, সমালোচনা অর্থে আসলে বলবো যে আইন নিয়ে কথা বলছেন আপনি, নানান ধরনের ম্যান্ডেট নিয়ে নানান ইস্যুজ আলোচনা করছেন। প্রথমে আমাদেরকে যে জিনিসটা পরিষ্কার করতে হবে সাধারণ দর্শক যারা এই প্রোগ্রামটা দেখছেন, সেটা হচ্ছে যে দ্য লিগালিটি অফ দিস গভর্নমেন্ট। আমি যখন গভর্নমেন্ট বলছি সেটাও আমি এক ধরনের ভুল বলছি। ধরা যাক যে একটি গাড়ি চলছে, সেই গাড়ির সামনে একটি গাছ ঠেকিয়ে, হাইওয়েতে একটি গাছ ঠেকিয়ে একদল ডাকাত আপনার ডাকাতি করতে আসলো। আমরা সেই ডাকাতের মোরালিটি নিয়ে আলোচনা করছি। প্রথম ব্যাপার হচ্ছে যে এই দেশটি তো দখলদার বাহিনীর কাছে, এটি দখলকৃত হয়েছে। একটি নির্বাচিত সরকার, সেই সরকারকে নানানভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, হামলার মাধ্যমে, বিট্রিয়ালের মাধ্যমে এই সরকারকে নানানভাবে আপনার বলবো ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে সরিয়ে দিয়ে দেশের সামরিক বাহিনী এবং দেশের যে কিছু সামরিক বাহিনীর কিছু সদস্য, আমি বলবো যে বিপদগামী কিছু সদস্য এবং কিছু ব্যক্তিবর্গ, ইন্টারন্যাশনাল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমানে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছে। এবং এই পার্টিকুলার জায়গাতে যখন আমরা আলোচনা করছি যে তাদের লিগালিটি নিয়ে বা লিগাল অবস্থান নিয়ে, সেটা একটা ভুল আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগ পুরো বাংলাদেশ জুড়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ হয়নি। একটি ডাকাত দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেছে কি বলেনি সেটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ বা যে কোনো দলকে যদি নিষিদ্ধ হতে হয় তাহলে সেটির আইনি প্রক্রিয়া আছে এবং সেটির একটি পদ্ধতিও আছে। এটা যে বাংলাদেশে অসম্ভব তা নয়। ফলে এখন এই দখলদার টোকাই বাহিনী যা করেছে সেটির কোনো ধরনের লিগালিটি নেই। এবং একজন আইনজীবী হিসেবে আমি কোনোভাবেই একটা ডাকাত দলের মোরালিটি বা তার কোনো কাজ সেটা সঠিক না বেঠিক হয়েছে সেটি নিয়ে আলোচনা করতে যাওয়া মানে হচ্ছে ট্যাসিট কিংবা মৌনভাবে এটা বলে দেওয়া যে এটি একটি ভ্যালিড গভর্নমেন্ট এবং তারা যা করছে সেটি নিয়ে আলোচনার যোগ্য। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং যারা ক্যাবিনেটে ছিল, এখনো ক্যাবিনেট আছে, সবকিছুই আছে, বাট একটা অদ্ভুত ঝুলন্ত অবস্থা বিরাজ করছে। এটি একটি দখলদার বাহিনী দেশকে জুড়ে আছে। আপনি পরিকল্পনার কথা বলছেন, আমি মনে করি না যে এখানে পরিকল্পনার কিছু আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ঝড় ঝঞ্ঝা, এই দখলদার বাহিনীকে রক্তচক্ষু উপেক্ষা করে আজকে রাস্তাতে তারা মিছিল করেছে, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেই জায়গাতে আলোচনা করতে হচ্ছে যে আমাদের পরিকল্পনা কি করতে পারবো কি পারবো না, এইসব আলোচনা। ফলে আমি যে কথাটা বলতে পারছি সেটা হচ্ছে যে এই অবৈধ দখলদার যেই যাদেরকে আপনারা সরকার নামে অভিহিত করছেন, এরা কোনোভাবে অপারেট করতে পারবে কিনা, তাদের উচিত কিনা, সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত। আমাদের এই মিছিল কত বড় বা কত লম্বা বা কি আসলে বিষয়, সেগুলো নিয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে। আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন, আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে, এতটুকু ক্যাপাসিটিতে আমি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিন করবার জন্য, অর্থাৎ তাকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে। এখানে তারা 3টা পদ্ধতি অবলম্বন করবে। প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে। পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, লেফটেন্যান্ট জেনারেল, এবং এমনকি আপনি অবাক হবেন না যে 3 বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিট্রে করে বসে, আপনি সেটা তো খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। পরিকল্পনার ভেতরে একজনের নাম, আমি 2 জনের নাম বলবো না, একজনের নাম আমার কানে এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কোনো এক সংস্থার মাধ্যমেই আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে। ফলে এন্ড অফ দ্য ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তোবা জেনে থাকবেন, তার জানা উচিত। যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি। নাম্বার 1, তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে এবং তাকে খুনের পরপর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে, তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার্জ আনা হবে এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে। এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকুরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে। এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক। সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় 2 মাস ধরে। এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত। আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা সদস্য যারা সাবেক, তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে। এই ব্রিফগুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হয়েছে যে তারা জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, নিজু মজুমদার, আপনি খুব গুরুতর কথা বলছেন। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি একজন ব্যারিস্টার, আমি জানি আপনি বুঝে শুনি বলছেন। আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলতেন, একটু সোর্স সম্পর্কে কিছুটা। আপনি বলছেন অথেন্টিক, বাট তারপরে যদি আমাদেরকে আমি আপনাকে শুধু এতটুকু জানাই, সুলতানা আপা, আমাকে পৃথিবীর অন্যতম সেরা একটি গোয়েন্দা বাহিনী থেকে ব্রিফ করা হয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে ব্রিফ করা হয়েছে, আমাকে বলা হয়েছে দেশটা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং তারা এটা বলেছে যে বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা যে 2022 সালের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করবার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় খতিয়ে দেখেছে। ইনফ্যাক্ট গত 3 বছর তারা চেষ্টা করেছে। যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে, তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্যে আসেনি। পরবর্তী সময়ে তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাডহক বেসিসে রাজনীতি নয়, কিন্তু বাংলাদেশে একটি আপনার অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে। সেই অভ্যুত্থান হয়নি, ষড়যন্ত্র তারা সফল হয়েছে এবং কিছু টোকাই জঙ্গি, এদের মাধ্যমে তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে। এখানে মাথা রাখা দরকার যে আপনার রাখাইন বলছি, আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে, কিন্তু আরাকান আর্মি সেইখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে এবং এদেরকে আপনার ফুয়েল করবার যেই রাস্তাটা, সেটা বাংলাদেশের
একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে। আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে। খুব খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশের চিটাগং বন্দর দিয়ে অস্ত্র আসবে এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে, ইকুইপমেন্টস আসবে, গোলাবারুদ আসবে এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে। আমেরিকা চায় এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা, যেটার প্রতিষ্ঠায় তারা থাকবে। চায়না অলরেডি নড়েচড়ে বসেছে, জান্তা বাহিনী অলরেডি নড়েচড়ে বসেছে এবং চায়না জান্তা বাহিনীর মধ্যে মিটিংও হয়েছে এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনূস নিয়ে যাচ্ছে। ইউনূসকে এনেছে বাংলাদেশকে বিক্রি করবার উদ্দেশ্যে এবং তার একটা স্পেশাল ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসেছে, এর নাম হচ্ছে খলিলুর রহমান। আপনারা জেনে থাকবেন খলিলুর রহমান বাংলাদেশে একজন সচিব ছিলেন 2001-এর পরবর্তী সময় নানান ধরনের স্ক্যান্ডালে এবং একটি খুনের দায়েও সে জড়িত। তাকে বাংলাদেশ ছাড়তে হয়, তাকে আমেরিকা বেছে এনেছে এবং মনে করেছে এই লোকটি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এবং আমি আবারও আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, আমি এর আগেও 2 বছর আগে আমি একটি ভিডিও দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন বা জেনে থাকবেন। সেখানে আমি পরিষ্কার করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে হোসেন জিল্লুর রহমান কিংবা ইউনূস দুইজনের একজনকে দিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হবে এবং বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস এবং একটি মব কালচারের মধ্য দিয়ে সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা করা হচ্ছে। এটি আমি 2023 সালের 13ই অগস্ট একটি ভিডিওর মাধ্যমে বলেছি, যেটা সত্যিতে পরিণত হয়েছে। এবং আমি ফাইনাল ওয়ার্নিং দিয়েছিলাম 2024 সালের 17ই জানুয়ারি, সেটিও বলেছি এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছিলাম যে হোয়াটস গোয়িং অন। কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল কি হয়নি আমি সেটা বলতে পারবো না, বাট আমার ওই বক্তব্যগুলোর এভিডেন্স আছে, প্রমাণ আছে, আমার ইমেইল আছে, ভিডিও আছে, সুতরাং আমাকে বিশ্বাস করা যায় বলে আমার ধারণা। এবং এখন আমি যে কথাটা বলছি যে ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে, তার ড্রাইভার দিয়ে হতে পারে, তার কাছের মানুষ দিয়ে হতে পারে, কোনো একজন 3 বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনীর একজন প্রধানকে দিয়েও হতে পারে, কোনো একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে এবং এই ধরনের সম্ভাবনার ছক আঁকছে। আজকে একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে অবসরপ্রাপ্ত বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেসব আপনার সৈনিক এবং অফিসাররা এখানে জড়ো হয়েছে। এইটা একটা ইঙ্গিত মাত্র, এটিকে কমপ্লিটলি ফুয়েল করছে একজন জঙ্গি, তার নাম হচ্ছে সৈয়দ জিয়াউল হক। সো এখানে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে বা আমার কাছে বলা হয়েছে। আমার কাছে সরাসরি না বলা হলেও আমাকে কয়েকটা নাম দেওয়া হয়েছে, বলেছে তাদের ব্যাপারে তথ্য যদি আমি জানি তাহলে এই তথ্যগুলো মানুষের সামনে আনার জন্য। সো আই এম ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই, এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে, অ্যাটলিস্ট আমার লক্ষ্য হচ্ছে এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে উৎখাত করা। এই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছি। এই অবস্থায় আজকে যে আওয়ামী লীগ পথে বের হলো সেটির ব্যাপারে যদি বলেন যে কোন ছকে কোন পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে। এটাকে আমি কোনো পরিকল্পনার অংশ হিসেবে মনে করি না। আমাদের পরিকল্পনা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। এগুলো হচ্ছে তবলার টুকটাক নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবলার টুকটাক আপনি বলছেন। আজকে আমি এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখেছি যে আওয়ামী লীগ ফাইনাল খেলে, আওয়ামী লীগ এরকম আপনি যেটি বলছেন তবলার টুকটাক করে। আপনি এখন দেখছেন, আপনি এখন যাদেরকে দেখছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ কর্মী কেন বলছেন আমি জানি না। তারা বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক হতে পারে, আওয়ামী লীগকে সমর্থন করতে পারে, এমন হতে পারে। সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের কর্মী বা নেতা। আমি মনে করি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী বোথ এখানে এসেছে। ফলে আজকে যেই আন্দোলন দেখেছেন এটি জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা স্পষ্ট, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা, জাতির জনক এবং বাংলাদেশ যে চেতনার উপরে যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে ফিরিয়ে আনা, এবং এইটার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করব। আজকে আপনি যে মিটিং মিছিল যা দেখেছেন এটি সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হয়ে পড়েছে। যে আমি এই যে একজনের বক্তব্য খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন আওয়ামী লীগ সেমিফাইনাল খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন ইয়াইয়া খান, ভুট্টু খান, টেক্কা খান, আইয়ুব খান সবাই খান হয়ে কিন্তু এইটাই দাবি গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায়। তো এইটার নামই হলো আওয়ামী লীগ।
আপনি কি এরকম বলতে চেয়েছেন নিজুম মজুমদার? এটাই তো সত্য কথা। আচ্ছা, মোহাম্মদ জগলুল, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে যেটি আপনাকে জানতে চেয়েছিলাম, আপনি এই যার বক্তব্যটি আমি শোনালাম ওনাকে আপনি নিশ্চয়ই চিনেন জি, নাকি? আমি ওনাকে চিনি। আমাদের 23 বঙ্গবন্ধু এভিনিউর উনি একজন ভালো ওয়ার্কার। ওনার নাম আব্দুর রাজ্জাক। দলের একজন নিবেদিত কর্মী। তো আজকে নিজুম ভাই যেটা বলেছে, আমি বলবো হ্যাঁ, এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো নেতৃত্ব দেন নাই। এটা কিন্তু তৃণমূল থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রতিবাদটা হয়েছে। এটা মনে করেন একটা প্রতিবাদ, কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব ভালো ছিল, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু আজকে প্রকাশ করলো। এটা কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো কর্মসূচি না, এটা কিন্তু সাধারণ জনগণের একটা প্রতিবাদ দেখালো যে এই যে অবৈধ ইউনিট সরকার যেভাবে দেশটি চালাচ্ছে। আপনি ধরুন, আদালতের কথা আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে এবং ঢাকা আইনজীবী সমিতি একটি বৃহৎ বার, যেখানে 30,000 আইনজীবীর বার, সেই বারে 134 বছর বারের বয়স। এই বারে 134 বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই যে 323, 324, 325 এবং 326 সেকশনের কোনো মামলায় কোনো আসামিকে 326 ছাড়া অল সেকশন আর বেলেবল এক্সেপ্ট 326। 326টা হচ্ছে যদি গ্রেভিয়াস কোনো হার্ট হয়, অথবা যে সেখানে মেডিকেল রিপোর্ট থাকতে হবে, এলিমেন্টস থাকতে হবে। দেয়ার ইজ নো এলিমেন্টস অফ 326-এর। তারপরও কিন্তু সেই মামলায় 84 জন আইনজীবীকে বেল কেটে জেলে দিয়েছে, এবং সেটা মহামান্য হাইকোর্ট বেল দেওয়ার পরে সেই মামলার অর্ডারের এগেইনস্টে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ এসে সেটাকে স্টে করেছে। আপনি দেখেন কত নির্লজ্জ সরকার, যে এমন একটা সিম্পল মামলা, যে মামলা ম্যাজিস্ট্রেট বেল দিবে, সেই মামলা অ্যাপিলেট ডিভিশনে আটকিয়ে দেয়। এটার অর্থ কি? দেশে কোনো আইনের শাসন আছে? এবং দেখবেন কোনো, আমি ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে একটা আইনি সহায়তা সেল করা হয়েছে। এই সেলের আমাকে কনভেনার করেছে, যেহেতু আমি মহানগর আওয়ামী লীগের ল সেক্রেটারি, সেহেতু আমি কনভেনার। আপনাকে বলি যে যাদেরকে আমি আইনি সহায়তা দিচ্ছি, কোনো মামলায় যদি বেল হয়, তা বেল হওয়ার পরে জেল গেট থেকে তাকে আরেকটা মিথ্যা মামলায় সুনেশ দেখে তাকে জেলে দিয়ে দিচ্ছেন। আপনি অবাক হবেন, একজন 78 বছর বয়স্ক একজন আবুল কাশেম, একজন মুক্তিযোদ্ধা, তাকে একটা সিম্পল মামলা দিয়েছিল, মারামারি মামলা। সেই মামলায় 7 মাস পর তাকে বেল করানো হয়েছে। তা বেল হয়ে যখন সে রিলিজ হবে, জেল গেটে আসার পরে দেখা গেছে তাকে আরেকটি মামলায় সোনেশ দেখিয়ে তাকে জেলের মধ্যে দিয়ে দিল। তার কেউ নাই, শুধু তার একটা মেয়ে আছে, বিবাহ দিয়েছিল। তিনি এসে আমার কাছে যে কান্নাকাটি করেছে যে না, আমি শ্বশুর বাড়ি থেকে আমি যেভাবে পারছি আমি আমার বাবাকে বের করার জন্য আপনার কাছে এসে বের করালাম, এখন আরেকটা মামলা দিচ্ছে, আমি কি করবো, আমরা তো গরিব মানুষ। তা আমি কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, কিন্তু আইনি সহায়তা দিচ্ছি ঠিকই, কিন্তু সরকার তো তাদেরকে রিলিজ দিচ্ছে না। এটাই বলেন, এটা কি আইনের শাসনের কথা বলে? আজকে কি ঘটনা ঘটেছে, মহামান্য হাইকোর্টে একটি মামলা তারা শুনানি করছে। এটা এই ফ্যাসিস্ট সরকারের এই একজন আইনজীবী, উনি শুনানি করার মধ্যে দিয়ে সেটা 302-এর মামলা, কিন্তু সেটা বিএনপির এক নেতা, তার মামলা বেল না দেওয়ানে সে এজলাসে বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। শেষ পর্যন্ত বিচারক কিন্তু সেখান থেকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। এটা তো আমরা কোনোদিন দেখিনি। আমি এই যে আমার 25 বছর ওকালতির বয়সে আমি কোনোদিন দেখিনি এইরকম কোন পরিবেশ আদালত হয়েছে। আজকে আদালতে আমি আইনজীবী, আমি যেতে পারছি না। জরুর ভাই, আমি এই যে একজন কর্মীকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আটক করেছে, এদেরকে মব বলা হচ্ছে। এরা কি আসলে মব, নাকি এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? এবং যে কর্মীটিকে আটক করা হচ্ছে তাকে আপনারা চেনেন কিনা? আওয়ামী লীগের সমর্থক, আর কিছু না, শুধু সমর্থক। একজন সমর্থককে যদি এইভাবে আপনাকে মব জাস্টিসের শিকার হতে হয়, তাহলে এই দেশে আর কি হতে পারে বলেন? আওয়ামী লীগ করা কি কোনো অপরাধ নাকি? এটা পুরনো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে দলটি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, যে দল বাংলাদেশ স্বাধীন এনে দিয়েছে, সেই দলকে দল করা মানে একটা অপরাধ। সেলুনে চুল কাটতে গেছে, তাকে ধরে যেভাবে তাকে মানে অত্যাচার করে হয়েছে, তাকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এই যে দেখেন, একে দিয়া একজন আজকে 11 জনকে ধরেছে এবং একজনকে চোখ উপড়ে ফেলছে। এই জঙ্গিরা হবে না কেন? এই অবৈধ সরকার ক্ষমতায় বসেই সে যত জঙ্গিকে আওয়ামী লীগ সরকার জেলে রেখেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দিল।
তারপরে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল, ফাঁসির আসামিদেরকে খালাস দিয়ে দিল। বিডিআর পিলখানায় যে 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে যারা, সেটা প্রমাণিত হয়েছে, তাদের শাস্তি হয়েছে, তাদেরকে খালাস দিয়া বের করে দিল। দেওয়ার অর্থই একটা যে আওয়ামী লীগকে তোমরা নিধন করো। ওরা তাই করতেছে, রান্দা দিয়ে যেভাবে মানুষকে, জীবিত মানুষকে কুপিয়ে হত্যা করতেছে। আমি যেটা জানতে চেয়েছিলাম যে এদের জন্য আপনার আইনি ব্যবস্থা, ধরেন যে কর্মীটি আমি দেখালাম যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের কর্মীদের জন্য আপনি আইনি কি প্রতিকার দিচ্ছেন, 1 নাম্বার। আর নিজুম মজুমদার, আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে যারা আজকে মাঠে নামছে তাদের অনেকেরই পরিবার বিপন্ন, তারা নিজেরা ঘর বাড়ি ছাড়া, তাদের জন্য দল কি করছে? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আগে একটু জগলুল ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে জগলুল ভাই আমাকে যদি বলতেন যে একদম সুনির্দিষ্ট করে বলেন, বেশি লম্বা করেন না, আইনি কি প্রতিকার আপনাদের কাছে আছে। আমি বুঝতে পেরেছি যে রাষ্ট্র আইনি সহায়তা দিচ্ছে না, তারপরও আপনারা দলগতভাবে কি করছেন? আমরা, ধন্যবাদ, আমরা এই ব্যাপারে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। প্রথমত তাদের পরিবারকে খোঁজখবর নিচ্ছি, যদি কোনো আর্থিক সহযোগিতার দরকার হয় সেটাও আমরা চিন্তা করছি, দিচ্ছি, কম বেশি দিচ্ছি, কারণ সবাই তো বিপদে আছি। এবং আইনি সহায়তা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু আইনি সহায়তা কি দিব? ওরা চাচ্ছে যে বেল, আমার আপনজন ধরা পড়ছে, আপনি বেল করাই দেন। কিন্তু আমি বেল করাই দিলেও তো তারা বেরোতে পারতেছে না, তাদেরকে আরেকটি মামলায় দিয়ে আটকিয়ে রাখছে। মানে আজকে 9 মাস হলো, আপনি বলেন 9 মাস হলো আমাদের অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি সুপ্রিম কোর্টের সম্পাদক ছিলেন এবং সে ঢাকা বারের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে একজন সিনিয়র অ্যাডভোকেট, তাকে একটা তুচ্ছ মামলায়, মানে সাসপেক্টেড আসামি, তাকে আজকে 9 মাস যাবত জেলে আটকিয়ে রেখেছে। আমাদের ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, আজকে অভিনেত্রী ফারিয়াকে আটক করা হয়েছে। যে নিজুম মজুমদার, অভিনেত্রী ফারিয়া কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো নেতৃস্থানীয় কোনো পদে নাই, সে হয়তো সমর্থন করে, সে জাতির পিতা বঙ্গবন্ধুর যে একটা চলচ্চিত্র প্রামাণ্য চিত্র হয়েছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয়টা করেছিল, এটাই তার অপরাধ। তাকে সেই জন্য গ্রেফতার করে তাকে মিথ্যা মামলা দিয়া তাকে আটকিয়ে রেখেছে। এখানে আপনি কি বলবেন? যখন আইনি দিক, তখন মানে আর্থিক সহায়তা, তারা তো কেউ কাজকর্ম করতে পারছে না, বাচ্চারা তাদের স্কুলে যেতে পারছে না, পরিবার নিরাপত্তাহীনতায় তারা কোথায় কোথায় আত্মগোপন করে থাকছে, দল কি করছে তাদের জন্য? এখন এই ক্ষেত্রে আমি বলবো, সত্য কথা বলবো, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যারা সাংসদ ছিলেন তাদের আমি বলবো যে আপনারা এই সময় আমাদের এই অসহায় তৃণমূলের যারা এইভাবে অন্যায়ভাবে তারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়ান। আমি মাননীয় সংসদকে বলবো আপনারা এখন আর চুপ করে থাকেন না, ওনাদেরকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না, হয়তো আমি বলবো ঢাকা মহানগরে আমরা ঢাকা 8 আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম, উনি শুধু দেখছি যে এই যে তৃণমূলের এদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমাদের আরো 2-1 জন প্রেসিডেন্ট মেম্বাররা হয়তো যোগাযোগ করছে। এছাড়া কোনো সাংসদদের আমরা সেরকম কোনো কাজ করতে দেখছি না। আমি আপনার মাধ্যমে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাননীয় সাংসদদেরকে নির্দেশ করুন, সাংসদরা জানি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায়। জি জি, নিজুম মজুমদার। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর খুব স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের কনস্টিটিউয়েন্সিতে যারা এই ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, জেলে আছেন, তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে। এছাড়াও সেখানকার যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে। আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিং গুলো অ্যাটেন্ড করেন বিভিন্ন গ্রুপে, তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান, তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজ গুলো পৌঁছানো হয়। বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন, কোনো সময় হয়তো তাদেরকে রিচ আউট করতে পারেনি কেউ, কিন্তু আমার জানা মতে নেতাকর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে তারাও নানানভাবে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া হয়েছে, ফান্ড ক্রিয়েট করা হয়েছে। এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি, লক্ষ্মীপুরে, সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই আপনার এই বর্তমানে খুবই সঙ্গীন অবস্থা থাকে নেতাকর্মীদের জামিনের জন্য, তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড কাউকে সুনির্দিষ্টভাবে এইভাবে দেওয়া হচ্ছে নানান পদ্ধতিতে। তবে আমার মনে হয় যে এইটার ব্যাপারে আরো হয়তো বা একটু টেক কেয়ার করা উচিত, বিশেষ করে মাননীয়
সংসদ সদস্য যারা রয়েছেন ওই কনস্টিটিউয়েন্সিতে, তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে, অভিমান আছে। তো এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি, কাজ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারগুলো দেখছেন। সো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তোবা কোনো ক্ষেত্রেই আসলে 100% সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারেই, তবে আমার ধারণা 90-95% উপরে সমাধান হয়ে যাবে। এভরিবডি ইজ ওয়ার্কিং অন ইট। জি, এখন আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরতে চাই। আমি আপনাকে একটা, সুলতান আপা, আমি আপনাকে এই প্রসঙ্গের সাথে সাথে আপনি দুটো প্রসঙ্গ অবতারণা করেছেন, আমার মনে হচ্ছে এখানে আমার 2 পয়সা যোগ করবার আছে। সেটা হচ্ছে যে আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছুদিন আগে, এখানে আপনার একটা জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি, আমি আপনাকে এর আগে অনেকগুলো টকশোতে পরিষ্কার করে বলেছি যে এই দুর্বৃত্তরা, এই খুনি, এই টোকাই, এই জঙ্গি, এই রাজাকারের বাচ্চারা, ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে, অর্থাৎ তাদের যে চরিত্র, সেগুলো বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছে। তারা এই আয়নাঘর বলে যে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করেছে, এই কাল্পনিক ঘটনা বলে যে টর্চারের বর্ণনা দিয়েছে, মূলত এইটা তাদের মনের মধ্যে বা তাদের মগজের মধ্যে থাকা এক ধরনের অবস্থান, যেইটা তারা করতে চায়। যেই কথাগুলো এতদিন আমাদের উপরে চাপে দেওয়া হয়েছে যে আমরা এইভাবে টর্চার করি, ওইভাবে টর্চার করি, এই জিনিসগুলো মূলত তারাই করতে চেয়েছে এবং তারা এটা করছে। বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন দেখেছেন যে একজন চলচ্চিত্র অভিনেত্রী কোনো একটি নাম ভূমিকাতে বা কোনো একটি রোলে অভিনয় করবার জন্য তিনি মামলার আসামি হয়েছেন? আপনি কখনো দেখেছেন যে আমাদের চলচ্চিত্র বা বিনোদন জগতের যেসব অভিনেতা অভিনেত্রী আছে, পাইকারি হারে তাদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে? কোনোদিন শুনেছেন সুপ্রিম কোর্টে এত হাজার হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে? আপনি আমার কথাই ধরুন না কেন, আমার স্পষ্ট অ্যালিবাই আছে, অর্থাৎ আমার অ্যালিবাই ডিফেন্স আছে। আমি জুন মাসের 17 তারিখ থেকে আজ অবধি বাংলাদেশের বাইরে, আমি সেই সময় আমার আম্মার চিকিৎসার জন্য, অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য আমি চেন্নাইতে অবস্থান করলেও আমার বিরুদ্ধে 18টি খুনের মামলা হয়েছে, যার মধ্যে একাধিক মামলা রয়েছে, 2টি তো আমি জানি, আরো হয়তো রয়েছে গণহত্যা। আমি এও জানি যে আমার বিরুদ্ধে 18টি মামলা আমি শুধুমাত্র ডকুমেন্টস পেয়েছি। বিভিন্ন মানুষজন আমাকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আমার নাম দেখেছে, অর্থাৎ আমার বিরুদ্ধে শতাধিক মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। অথচ আমি সেই সময় বাংলাদেশেই ছিলাম না। ফলে এটি একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এই যে তারা এত বছর ধরে আমাদেরকে নানান ধরনের গল্প শুনিয়েছে যে আমরা নাকি লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করেছি, মামলা দিয়েছি, এটা মিথ্যা কথা ছিল। তারা এই কাজটা করতে চেয়েছে, অর্থাৎ ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড, আমরা একটা মানুষেরই দুটো চরিত্র দেখেছি। ওরা আসলে এতদিন একটা ভদ্র মানুষের বা একজন নির্যাতিত মানুষের মুখোশ পরে মিডিয়াকে বলেছে, মানুষকে বলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলেছে, মূলত এই মনস্টারটা তারা হতে চেয়েছে। এই হতে চাওয়ার যে কাল্পনিক অবস্থানটা, সেইটা এতদিন মানুষকে তারা ব্যাখ্যা করেছে। আমরা এখন যখন চারদিকে তাকিয়ে রয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম উচ্চারণ করবার সাথে মামলা হয়েছে। নিজু মজুমদার, আপনি বলেছেন যে এই মনস্টার হওয়ার কাল্পনিক জিনিস তারা আওয়ামী লীগের উপর চাপাতে চেয়েছে। ফাইন, আওয়ামী লীগ তখন কি করেছে? কোন মানুষ যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ তো তাকে মেরে ফেলতে পারে না, তাকে খুন করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ নীতিগতভাবে প্রতিবাদ করেছে, সত্য নয় বলেছে, এটি ভ্রান্তি বলেছে, এটি মিথ্যাচার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সত্যিকারের ফেসিস্ট হতো, তাহলে ওরা আজকে যেটা করেছে আমরা সেটা করতাম। যারা আমাদের ব্যাপারে অভিযোগ দিয়েছে তাদেরকে তখন আমরা জেলে ঢুকাতাম। আমরা কি তা করেছি? করিনি। বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বছর আমাদের বিরুদ্ধে কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খবর নিয়েছে, তাকে চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে পাঠানোর জন্য সমস্ত চেষ্টা তিনি করেছেন। মওদুদ আহমেদ, তাকে তিনি বলেছেন তার চিকিৎসার ব্যবস্থা। এছাড়া আপনি জানেন গাজী মাজারুল আনোয়ার কোনোদিন আমাদের পার্টি করেননি, অথচ তার মৃত্যুর পরে তার সমস্ত টাকা পয়সা, চিকিৎসা, এবং যারা বিএনপি আওয়ামী লীগ এগুলো কখনোই দেখেনি। এই যে বিনোদন জগতের কথা বলছেন, এই যে রাজীব সাহেব, তিনি বিএনপি করতেন। এই যে আপনার গাজী মাজারুল আনোয়ার বলেন, বিএনপি সমর্থিত অসংখ্য বিনোদন জগতের ব্যক্তিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানি
অমুক লোকটি বিএনপি করতো, আমাদের কাছে এইগুলো মুখ্য ছিল না। মুখ্য ছিল তিনি একজন শিল্পী, একজন গীতিকার, একজন গায়ক, তার পরিচয় ওগুলো ছিল আমাদের কাছে মুখ্য। কিন্তু আপনি ফলে আমাদের এই যে আমাদের, শুনুন আমি একটু শেষ করি, আমি বলি আপনাকে, আমি একটু শেষ করি, আমি আপনাকে বলছি একটু শুনুন। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনস্টার হয়ে উঠতে চাইতো তাহলে এই গল্প আজকে আমি আপনাকে শোনাতে পারতাম না। মনস্টার হয়নি বলেই তার উপরে চড়াও হয়েছে। তবে 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 আজকে আমাদেরকে এরা যা দেখিয়েছে, আমি বলছি না যে ভবিষ্যতে আমরা মনস্টার হব, তবে আমরা এর প্রত্যেকটি ঘটনা মনে রাখবো। মনে রাখার পরে আমাদের অ্যাকশন কি হবে সেইটা আমি আপনাকে এখন বলতে চাই না। আমার একটা ব্যক্তিগত চিন্তা আছে, অমুকের একটা ব্যক্তিগত চিন্তা আছে, কিন্তু আমাদের দলের এক্স্যাক্টলি আমরা কোন অবস্থানে যাব, কোন সিদ্ধান্ত নিব, কি হবে না হবে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে ভবিষ্যতে আমরা জানতে পারবো। কিন্তু আমার ব্যক্তিগত ক্ষোভ, এগোনি, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ এটা দলের উপরে এসে পড়বে। আমার দল মনস্টার না, এটা আপনাকে জানতে হবে। জি কি বলেন বুঝতে পারেন? সবাই দুধে ধোয়া তুলসী পাতা কিনা, মানে সবাই শুধু আওয়ামী লীগের উপরে কালিমা লিপ্ত করেছে, রাইট? কিন্তু দলের কোন নেতা খারাপ কিছু করেনি, এমনটি আপনি বলতে চাচ্ছেন? এখানে আমি যদি বলি যে আমার দল কোন শিল্পীকে বাছবিচার করেনি, ইরেসপেক্টিভ অফ হিজ অর হার পলিটিক্যাল আইডিওলজিস, বাংলাদেশ আওয়ামী লীগ হেল্পড দেম, এইটার মানে এই না, বা এইটার মানে এই ক্লেম না যে আমার দলের সবাই এক একজন ফেরেশতা। আপনি নিজে ফেরেশতা? আপনি কোনোদিন কোনো অন্যায় করেন নাই? করেছেন নাকি করেন নাই? মানে আপনি আমাকে প্রশ্ন করছেন? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি ফেরেশতা? আমি ফেরেশতা না হলো আমি চেষ্টা করি মানে সর্বতভাবে জ্ঞান বুদ্ধিতে। তার মানে আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি চেষ্টা করেন ভালো থাকার জন্য। এরকম আমাদের আওয়ামী লীগের কর্মীরাও চেষ্টা করে, মাঝে মধ্যে যদি তাদের কোন রকমের ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা তো আছেই। এবং আমাদের দলের অনেক নেতা কর্মী যারা নানান ধরনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তো কোনোদিন দাবি করিনি, বা আমরা কেউই দাবি করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো অন্যায় কাজ করেছে, এবং তাদেরকে সেই শাস্তি পেতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই আপনি পরিষ্কারভাবে এটা শুনে রাখেন, আপনি পরিষ্কারভাবে এটা শুনে রাখেন, না আপনি এটা পরিষ্কারভাবে শুনে রাখেন সুলতানা আপা, আপনি এটা পরিষ্কারভাবে শুনে রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগে আর কোনোদিন কোন দুর্নীতিবাজের ঠাঁই মাননীয় প্রধানমন্ত্রী দেবেন না। বাংলাদেশ আওয়ামী লীগে কোন দুর্বৃত্ত, বাংলাদেশ আওয়ামী লীগে কোন মাস্তান গুন্ডা, বাংলাদেশ আওয়ামী লীগকে একটা বুর্জোয়া দলে পরিণত করবার যার আকাঙ্ক্ষা রয়েছে, মেহনতি দলের বাদ দিয়ে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে কলুষিত করবার চেষ্টা করবে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের কখনো জায়গা দেবেন না এবং ক্ষমা করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অ্যাডামেন্ট, এবং ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র দল। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কিভাবে নিশ্চিত থাকবো আমরা তো সেরকম কোন, আপনারা কি আপনি কিভাবে নিশ্চিত থাকবেন? আপনি এইভাবে নিশ্চিত থাকবেন যে এখন যখন আপনি পরিস্থিতিটা দেখলেন তখন আপনি নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এইসব জিনিসপত্র তো ভাই আমরা দেখি নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কি হয় সেটা আপনি গত 9 মাসে দেখেন নাই। এইটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই মানে কেমন দল ছিল, আপনি বুঝতে পারছেন, মানে অন্যায় অত্যাচার এমন লেভেলে। তো বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে দেশ স্বাধীন করে দিয়েছে, যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করেন সেটা এনে দিয়েছে আপনাকে, যে ভাষায় কথা বলেন আমাদের নেতারা সেখানে ভূমিকা রেখেছে, 69-এর আন্দোলনের কথা বলেন, যে কোনো আন্দোলনে বলেন সেটা করেছে। বাংলাদেশের অর্থনীতির মুক্তি এনে দিয়েছে, উন্নয়ন করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে সেটা আপনি গণেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন। আমাদের অন্যায় যা আছে, আমাদের ভুল যা আছে, আমাদের ভুল সিদ্ধান্ত যা আছে সেটা আমরা রেকটিফাই করব। একটা দল সে ভুল করবে না, কেমন কথা? ভুল আমরা করতে পারি, আমাদের ভুলের কথাটা বলেন, আমরা নত মস্তকে সেটা স্বীকার করে নেব। আমাদের তো সেই দায় আছে জনগণের কাছে। আমরা তো বলিনি যে আমরা কোনো ভুল করিনি বা অন্যায় হয়নি। কে বলেছে এটা? জি, মোহাম্মদ জগলুল, আপনারা কি এই ব্যাপারে আশ্বস্ত হতে পারছেন দলের হাইকমান্ড থেকে? ধন্যবাদ। আপনি নিজুম ভাই যে কথাটি বলেছে আমি তার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভাই আপনাকে দেখতে না পারলে তো হবে না, আপনার এত সুন্দর হ্যান্ডসাম ছেলে। আমি একটু নিজুম ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে
যে আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ করে যদি কেউ অন্যায় করেছে, তিনি যদি পার্লামেন্টের মেম্বার হয়ে থাকেন, আমি নজির দেখাতে পারবো তাকে জেলে যেতে হচ্ছে। যদি কোনো পদধারী কোনো ব্যক্তি অন্যায় করেছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা চেয়েছে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকারের যারা অবৈধ যারা আছে, বর্তমান সরকার যে অন্যায় করার পরে তাকে তো গ্রেপ্তার তো দূরের কথা, তার জন্য নিরীহ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে। আমরা গাজীপুরে কি দেখলাম? গাজীপুরে একজন মন্ত্রী মহোদয়ের বাড়ি তারা আগুন ধরানোর জন্য, তারা ডাকাতি করার জন্য গেল, সেখানে এলাকাবাসী যখন তাদেরকে প্রতিহত করলো, সেখানে মারামারি হলো, তারা ওখান থেকে চলে আসলো। সেখানে ডেভিল হান্ট নামে একটা অপারেশন করে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে মিথ্যা মামলা দিল, অথচ যে যারা অন্যায় করতে গিয়েছিল ডাকাতদেরকে তারা পক্ষ নিল। তার মানে কি, এটা এই ধরনের তো কোনো কাজ আওয়ামী লীগ কখনো করেনি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আওয়ামী লীগের? হ্যাঁ, আমরা বলবো যে আমাদের মধ্যে ভুল ত্রুটি অবশ্যই আছে, ভুল ত্রুটি নাই তা না, যে ভুল ত্রুটিটা তখনই আমি বলবো যে রাজনীতিবিদরা কেন ব্যবসায়ী হলো। আমার প্রশ্নটা হচ্ছে রাজনীতিবিদরা ব্যবসায়ী কেন হতে গেল? যারা ব্যবসায়ী হয়েছে এদেরকে রাজনীতি করার সুযোগ যাতে না পায়, এই জন্য আমি মনে করি আমাদের নেত্রীর কঠোর অবস্থান নেওয়া উচিত হবে, এবং আমি মনে করি সেটা তিনি নেবেন। কারণ এই রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েই আজকে দুর্নীতির সাথে এই অভিযোগটা এসেছে, কিন্তু তার সংখ্যা কিন্তু খুব কম। আওয়ামী লীগের আজকে দেখেন মতি আপার মতো রাজনীতিবিদ, তিনি মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়ার জন্য একটু জায়গা কিন্তু সরকার দেয় নাই, এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হয় নাই। আজকে অনেক বীর মুক্তিযোদ্ধারা আজকে তাদেরকে কি অপমান অপদস্থ হচ্ছে এই সরকারের কাছে, মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। তো আপনি সম্মানিত যদি সম্মান না দেন, তাহলে দেশে আজকে যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের নাম মুছে ফেলতে চাচ্ছেন। আপনি এই একটা জিনিস দেখেন যে এরা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবে, কাকে আনছে? আমি একটা কথা বলবো, এই সংবিধানটা লেখার জন্য কাকে আনছে ভাড়া করে, যিনি 40 বছর আগে এই দেশ থেকে চলে গেছে, আলী রিয়াজ নাকি নাম, তাকে 40 বছর পরে এই দেশে এসে উনি সংবিধান লিখবেন, উনি সংবিধান লিখবো তার আমরা দেশ চলবো। কেন আমাদের দেশে শিক্ষিত লোক নাই? আমাদের দেশে আমরা নাই, আইনজীবী নাই। আজকে এরা এইভাবে দেশটা চালাতে চাচ্ছে। আজকে করিডোর দিয়ে দিচ্ছেন, আপনি সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, আপনি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি এলাকা দিয়ে দিচ্ছেন। কে ম্যান্ডেট দিয়েছে আপনাকে? আপনি কোনো নির্বাচিত সরকার? আপনাকে কে ম্যান্ডেট দিয়েছে? আপনি এই সাহসটা কোথা থেকে পাইলেন? সো এখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর এই জন্য কথা বললে বাংলাদেশ আওয়ামী লীগে বলবে, অন্য কোনো দল বলবে না, বলছে না সেভাবে। তাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই দেশের আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে এবং তার নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে। এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। এখন বাংলাদেশের জনগণের মনে তাহলে নেত্রী কবে ফিরবেন? আপনাদের নেত্রী কবে ফিরবেন? আচ্ছা, তার মধ্যে আমি আসছি আপনাকে এটা নিয়ে। তার মধ্যে আরেকটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি জগলুল ভাইয়ের সাথে আরেকটু যোগ করব। তার এই বক্তব্যের সাথে আমার সম্পূর্ণ একমত, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আজকে জগলুল ভাই একটা প্রশ্ন তুলেছেন যে এই ম্যান্ডেট কে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আজকে যমুনা টিভিতে একটি প্রোগ্রামে আপনার এই যে এই টোকাই এই জঙ্গিদের যেই আপনার প্রেস সচিব নাম দিয়ে একটা পদ বাগিয়ে বসে আছে, এই লোকটি নাম হচ্ছে শফিকুল। এই শফিকুলের মতো ভয়াবহ নোংরা লোকটি বলছে তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাদেরকে নাকি জনতা ম্যান্ডেট দিয়েছে। কোন জনতা ম্যান্ডেট দিয়েছে তাদেরকে? কবে গণভোট হয়েছে? নিকোলের একটা প্রোগ্রামে করেছে, সাংবাদিক নিকোল যিনি আছেন ভদ্র মহিলা, তার একটা প্রোগ্রামে বলেছে কে তাকে ম্যান্ডেট দিয়েছে, ভোট কবে হয়েছে। সুতরাং আপনারা এতদিন ধরে আমাদেরকে যে ফেসিজম বলে যে ট্যাগ করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে, এই ফেসিস্ট আসলে কে? সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে। সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে ইউনূস আসলে কেমন লোক। সারাটা জীবন সে ভিক্ষুকের মতো বিভিন্ন দেশ থেকে টাকা এনেছে, ওই টাকাতে সে নিজে ফুলে ফেপে নিজেকে সে হৃষ্টপুষ্ট করেছে। আজকে যে ওই অভ্যাস, মাথা রাখবেন যে একটা গল্প আছে যে এক ভিক্ষুকের যে গাধাটা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষা করত, ওই ভিক্ষুক মারা যাওয়ার পরে ওই গাধাটা একা একাই এখন বিভিন্ন মানুষের কাছে যায়। তো ওই যে অভ্যাসটা মানুষের নষ্ট হয় না,
বা শেষ হয় না, সেটা হচ্ছে যে ইউনূস এখন যখন এই দখলদার বাহিনীর প্রধান সর্দার হয়েছে, তখন সে তার ওই একই অভ্যাস, বিদেশিদের কাছে জিনিসপত্র তুলে দেওয়া। আজীবন তো ওদের দালালি করেছে, ওর পুরো শরীরের মধ্যে তো বিদেশি রক্ত, আমেরিকার রক্ত, ওর কানাডার রক্ত, অস্ট্রেলিয়ার রক্ত, ওর তো সারা জীবন দালালির রক্ত, হিলারির টাকা, ক্লিনটনের টাকা। ও তো বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে গণ্য করে না। আজীবন পাকিস্তানি, আজীবন সে আমেরিকান পাসপোর্টে ভ্রমণ করেছে, আজীবন সে আমেরিকাতে ছিল, তাদের দাস হয়ে থেকেছে। তারা তাকে তৈরি করেছে গত প্রায় 30 বছর ধরে এই দেশের ক্ষমতা দখল করবার জন্য। এখন তো আমরা সেটা প্রমাণ পাচ্ছি। আর আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে, যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন, মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন, দেশের মাটিতে ফিরবেন, সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে, যেটার প্রেক্ষিত বা পথ আমরা তৈরি করছি। প্রথমত তার নিরাপত্তার ব্যাপার রয়েছে, তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে, সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে। তারপরে অসংখ্য আপনার নামে বেনামে নানান রকমের মামলা হয়েছে, এইসব সর্ট আউট করবার ব্যাপার রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে তার আসার পথটি সুস্পষ্ট হবে। আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে, আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি, তিনি যখন আমার সাথে কথা হয় মাঝে মধ্যে, তিনি এমনও বলে বসেন তিনি দেশে যেতে চান, এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন, তিনি কিচ্ছু শুনবেন না। মানে বিলিভ মি, তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে, কিন্তু আসলে তো ব্যাপারটা অমন না, কারণ এখানে উনি একটা নিরাপদ গণ্ডির মধ্যে আছেন, তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত। ফলে তার ইচ্ছা, তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন। আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে, এই দেশের মানুষের জন্য, মাটির জন্য, দেশের জন্য তিনি আছেন। এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সেনা প্রধান যিনি আছেন, তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না। কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন, তার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাদের নিরাপত্তা দিতে পারেন না। আমার তো মনে হয় সেনা প্রধানের ওয়াইফকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়দিন পরে, তাকে তো জেলে ঢুকাবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তাটা দিবে কে? তো নিরাপত্তার প্রয়োজন আছে, আমরা সেই নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি নিজুম ভাইয়ের সাথে একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন 1981 সালে 17ই মে যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন কিন্তু এই জিয়াউর রহমান সরকার তাকে দেশে আসতে দেবে না, কিন্তু তিনি কিন্তু ধীরেচেতা মন নিয়ে দেশে আসলেন। সেদিন কিন্তু অজরে বৃষ্টি হয়েছিল, এই মে মাসে কিন্তু বৃষ্টি থাকার কথা না। সেদিন আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই কিন্তু সেদিন কেঁদেছিল যে একজন দুঃখী মা আসতেছে, যিনি বাবা মা ভাই বোন সব হারিয়েছে, তিনি দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি দেশে আসতেছেন। সেদিন কিন্তু লক্ষ লক্ষ জনতা সেই এয়ারপোর্টে গিয়ে তারে রিসিভ করেছিল এবং বলেছিল, ঝড় বৃষ্টি আধা রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। তার মানে জনগণই সকল ক্ষমতার মালিক। আমি মনে করি 326টি মামলা তার বিরুদ্ধে দিয়েছে, এইসব মামলা কিচ্ছু হবে না। জনগণ যখন তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ, তখন এই সব মামলা কোনো কিছুই থাকবে না। আমি এই পরিবেশ, যখন জনগণ দেশের মানুষ তাকে আসার পরিবেশ করবে, তিনি তখনই চলে আসবেন, এই মামলায় কিছুই হবে না। এটা তো মিথ্যা মামলা। দেখেন মামলার একটা রূপের কথা আমি বলি, একটা মামলা দেখেন, বংশাল থানায় মামলার বিষয়টা আমি মনে আসছে বলি মামলা কি করছে দেখেন, বংশাল থানায় 11টার সময় আমি একজনকে খুন করলাম, তারপর আমি সুপ্রিম কোর্টে এসে ভাঙচুর করলাম 11টার সময়, আবার মগবাজারে এসে আমি 11টার সময় আরেকজনকে খুন করলাম, এখান থেকে আমি যাত্রাবাড়ি গিয়া ওই একই সময় আমি আরেকজনকে খুন করলাম। এখন আপনি বলেন, আমার কি পাখা ছিল? আমি কি ফেরেশতা? আমি কি উড়ে এসে করলাম এইগুলি? এই হলো মামলা, টাইম প্লেস ম্যানার, কারোর সাথে কোনো মিল নাই, টোটালি ফলস ফ্যাব্রিকেটেড কনস্ট্রাক্টেড কেস ওয়াজ ফাইল। এগুলি কোনো মামলা টিকবে না। আমি নিরাপত্তার, শেখ হাসিনার নিরাপত্তার বিষয় সেটি তো শুধুমাত্র আইনের ব্যাপার নয়, তিনি তো আর জেল, নিরাপত্তা দিবেন দেশের জনগণ, তার নিরাপত্তা দিবেন দেশের জনগণ, দেশের জনগণই তাকে নিরাপত্তা দিবেন। যেখানে নিজুম মজুমদার আপনি বলছেন যেখানে সেনা প্রধানের নিজেরই নিরাপত্তা নাই, আপনি বরং বলছেন আপনার কাছে খবর আছে যে তাকে খুন করা হতে পারে, এরকম একটি তথ্য আপনার কাছে আছে। সেখানে
তো শেখ হাসিনার নিরাপত্তা আরো কঠিন একটি ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার নিঃসন্দেহে। কিন্তু আমাকে একটু বলেন যে সেনাবাহিনীর ভিতরে এই যে অস্থিরতা, এটার নেপথ্যে এই যে এখন যাদেরকে আমরা দেখছি, এটাও কি এই কারণে এটার পেছনে কাজ করছে এই যে বরখাস্তকৃত সাবেক সেনা সদস্য সৈনিক যারা, তারা কি এই জুলাই অভ্যুত্থানের অংশ নাকি এরা? আমাকে একটু ব্যাখ্যা করতে পারেন নাকি? আপনার সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা তৈরি করছে একটা সমন্বিত গ্রুপ। কয়টা নাম তো আমি বলতেই পারি। সেটা হচ্ছে যে রাওয়ার কিছু সদস্য, পুরাতন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া মাঝখানে প্রবলভাবে চেষ্টা করেছে, সে এখন থেমে নেই। সে সম্ভবত কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ফলে এই মুহূর্তে সে নেই আসলে। কিন্তু সাবেক কিছু কথিত সেনা কর্মকর্তা যারা প্রবলভাবে ওয়াকারুজ্জামানের বিরোধী, তারা কাজ করছে। কিছু মিড লেভেলের অফিসার আছে, তাদের একটা জোট আছে, এরা কিছু কাজ করছে। আর তাছাড়া বাইরের কিছু অংশ শক্তি এখানে কাজ করছে। তো একটা সমন্বিত গ্রুপ। আর পলিটিশিয়ানদের মধ্যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা এটা নিয়ে কাজ করছে, এবং তারা অখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা, এটা আপনি জেনে রাখেন। আর বিদেশি শক্তি তো আছেই, বিশেষ করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই। সো এদের আমি কয়েকটা মিটিং এর কথা জানতে পারি, কয়েকটা কথা বলতে পারি, এবং আমি যতদূর জানি, মানে আমাকে যতদূর জানানো হয়েছে সেইটা অনুযায়ী হচ্ছে যে তারা তিনটা আসলে তাদের পরিকল্পনা। একটা হচ্ছে তাকে পদত্যাগ করে সেফ এক্সিট, দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে একটা কু করা, থার্ড হচ্ছে তাকে অ্যাসাসিন করা। এই হচ্ছে তিনটা জায়গা, ওরা এই তিনটা জায়গা নিয়ে কাজ করছে। আপনি জানেন যে 5ই অগস্ট যখন সংগঠিত করবে বলে মানে হয়েছে, তার সেটা কিন্তু একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। আপনি যদি ফরাদ মজাহারের একটা বই আছে, সে 2023 সালের 5ই অগস্টে বইটা লেগেছে, গণ অভ্যুত্থান পঠন। এই বইটা যদি সুযোগ হয় কখনো আপনি পড়ে দেখবেন, ওই বইটা পড়লে আপনি বিস্মিত হয়ে যাবেন যে এই ছক তো বহু দিনের। ফলে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, খুবই দায়িত্ব নিয়ে বলছি, এই ছকটা হচ্ছে। সেনাপ্রধান হয়তো বা ওয়াকিবহাল আছে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু এই ছকটা হচ্ছে। ইয়েস, তার কিছু খুবই বিশ্বস্ত অফিসার্স বন্ধু আছে, অফিসার্স আছে, এবং সেনাবাহিনীতে তার ব্যাপারে এক ধরনের হারমোনাইজড একটা গ্রুপ আছে যারা তাকে প্রোটেক্ট করছে। এটা তার শক্তির একটা জায়গা, এটা সত্যি কথা। কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে। তারপরে হচ্ছে যে আর এই ইউনুসের সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে সে গেছে। সো এইসব হচ্ছে। আপনি জানেন যে বঙ্গভবনে অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে, আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে দেওয়া হয়েছে। এগুলো অনেক কিছু যেগুলো আমি আসলে স্ট্র্যাটেজিক কারণে অনেকের নাম, অনেক ঘটনা, অনেক কিছু আমি এখন বলবো না, কিন্তু আমি জানি, এটা হচ্ছে কথা। যতদূর জানি ভালোই জানি। তো যতটুকু আমি বললাম আমার মনে হয় এতটুকু মোর দ্যান এনাফ। আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনাপ্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে, এবং তাকে একটা সুনির্দিষ্ট প্যাকেজ বলা হয়েছে যে আপনি এইভাবে চলে যাবেন। তিনি সেটি রিফিউজ যদি করেন, তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে। এটিতে যদি তারা ব্যর্থ হয়, এটি একটি চেষ্টা করা হবে, এটি করা হলে তাকে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট নেওয়া হতে পারে। এবং এটা আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে এটা আমাকে আমার খুবই স্ট্রং সোর্সদের মাধ্যমে আমি জেনেছি। এটা বিশ্বাস এবং অবিশ্বাস এটা মানুষের উপরে, আমি তো, আমার পক্ষে সম্ভব না আমি বলে বসবো যে অমুক গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে, তমুক বলেছে। তবে এইটা আপনি জেনে রাখেন যে বাংলাদেশ থেকেও আমাকে অ্যালার্ট করা হয়েছে, বাংলাদেশের বাইরে থেকেও অ্যালার্ট করা হয়েছে। তাদের ধারণা যেহেতু আমি পাবলিকলি বলি, আমার মাধ্যমে এই জিনিসটা ছড়ানো সম্ভব, তাই আমি এটা বলেছি। এখন অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হবে কিনা। সেনাপ্রধান, যেটি আমি আজকে একটা আয়োজন করেছিলাম, সেখানে বলা হয়েছিল যেভাবে করে পরিস্থিতি এগুচ্ছে, বন্দর দেয়া হচ্ছে, আমাদের পোর্ট কি বলে এটারে,
পোর্ট দেওয়া হচ্ছে, করিডোর দেওয়া হচ্ছে, যেভাবে করে সবকিছু অগ্রসর হচ্ছে, ফলে আমাদের দেশটাই বিক্রি করা হচ্ছে, এরকম একটি কথা এসেছিল। সেখানে বলা হয়েছিল যে উত্তরণের একটি মাত্র পথ আছে, সেটা হচ্ছে ইউনুস না ওয়াকার, বলা হচ্ছিল যে ওয়াকার। হ্যাঁ, তো এখন সেনাপ্রধান কি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেখানে কি সমাধান আছে? সেখানে কি তিনি নিজের জীবন এবং দেশকে বাঁচাতে পারবেন বলে আপনি মনে করেন? জি, এটা আমাকে বলছেন? না, আমি নিজু মজুমদারকে বলছি। আচ্ছা, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য আপাতত করব না। জি, আমি বলি যে এই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদটা দেখি, সেখানে কিন্তু একটা নির্দেশনা রয়েছে। সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থা জারি করার এখানে দুইটা বিধান, একটা হলো বহিঃশত্রুর আক্রমণ আসলে অথবা আভ্যন্তরীণ যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রাখার জন্য মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী দ্বিতীয় প্যারার বিধান মতে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং জরুরি অবস্থা জারি করে 120 দিনের মধ্যে 120 দিন তিনি রাখতে পারেন, এই বিধান রয়েছে। এখন দেশের যেই পরিস্থিতি, এটা গোলযোগ এর চেয়ে আর বেশি গোলযোগ কি হতে পারে? আপনি দেখেন করিডোর দিয়ে দিচ্ছে কারো কাছে না জিজ্ঞেস করে। সেখানে কিন্তু আমি ধন্যবাদ দিব সেনা প্রধানকে। নিজুম ভাই হয়তো আমার সাথে একমত নাও হইতে পারেন, সেনাপ্রধান কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা ছিল এরকম যে করিডোর দেওয়ার আগে এই 12 লক্ষ রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে, নেওয়ার পরে করিডোর নিয়ে কথা বলবো। এই কথার জন্য আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাবো যে উনি একটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। এই কন্ডিশনটা বাস্তবায়ন হবে না, করিডোরে দেওয়া যাবে না, উনি এই লাইনে গেছেন। এই জন্য সেনাপ্রধানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এবং এই দেশের এখন যে গোলযোগ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি ওই রকম পজিশনও স্টেপ নিতে পারেন। সেই ক্ষেত্রে সেনাপ্রধানের সহযোগিতা একান্ত কাম্য। জি, নিজুম মজুমদার, শেষ করব আমি, যদি শেষ কিছু বলেন। বাংলাদেশের এখনকার পুরো পরিস্থিতিকে অনেকেই মনে করে যে মার্কিন একটা বড় ধরনের প্রভাব। সাধারণ জনগণকে এটা জানানো আমার জন্য খুবই জরুরি যে এই পুরো ঘটনাটার একটা ছক ইসরায়েলি খুবই শক্তিশালী একটা লবির মাধ্যমে হচ্ছে এবং ইসরায়েল এখানে খুবই আপার হ্যান্ডে আছে, ইসরায়েলি যে অংশটা, ফলে ইসরায়েল এখানে জড়িত হয়ে গেছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখা খুবই জরুরি যে ইসরায়েল সমর্থিত একটা স্ট্রং গ্রুপ এখানে অপারেট করছে, যেটা আমাদের সবার জন্য খুবই ডিস্টার্বিং এবং এটা সামনে পরিষ্কার হবে। সামনে আজকে যা হচ্ছে, যা দেখতে পাচ্ছেন, এগুলো তো সামনে নিশ্চয়ই একদিন খোলাসা হবে। আমরাও হয়তোবা বলতে পারবো স্ট্র্যাটেজিক্যালি কারণে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে ওয়াকার সাহেব ক্ষমতা নিতে পারবেন কিনা বা তিনি কিভাবে করবেন না করবেন, লক্ষ্য করে দেখবেন যে আমি প্রশ্নের উত্তর আপনাকে দেইনি, সেটাও সঙ্গত কারণ রয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন। দেখেন, আমি যখন এই কথা বলছি তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, হ্যাঁ নিজুম ভাই তার সোর্স, নানান ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু এটাও ঠিক যে যারা আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন, আমার প্রেডিকশন গুলো সম্পর্কে জানেন, আমি তো পরিষ্কার করে 2 বছর আগে বলেছিলাম দেশের কি হবে। কে বলতে পেরেছিল যে ইউনুস ক্ষমতা নেবে? আমি বলেছিলাম। হোসেন জিল্লুরের কথা কে বলেছে? আমি বলেছিলাম। সিআইএ এর এখানে কিভাবে অপারেট করে সেটা আমি বলেছিলাম। এইসব কথা তো দীর্ঘ সময় ধরে বলে এসেছি এবং আমি 2024 সালের 17 জানুয়ারি বলেছি যে সরকার উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ, শুধু এক্সিকিউট ডেটটা আমরা জানি না। তাই হয়েছে, আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখে আসেন। সুতরাং আমি আপনাকে এই কথাটা পরিষ্কার করে বলছি। আমি ততটুকুই বলি যতটুকু আমি পাবলিকলি বলতে পারি। হবে না কি কোনটা বলেছি? কোনটা? জুলাই আন্দোলনের সময়ে জুলাইয়ের শেষের দিকটাতে আপনি বলেছেন কিছুই হবে না, সবকিছু নিয়ে সেনাবাহিনী তখন পর্যন্ত আমাদের কাছে সেনা এবং লাস্ট ডে পর্যন্ত বলেছি, কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমি আমার বইতে এগুলো লিখবো যখন সেই পরিবেশটা আসবে। আজকে তাদের অনেকের উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না, তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না। সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, যারা বলেছে, তাদেরকে আমি এই ভরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি না। এখন আমি কার উপরে চলি? আমি কি আপনার মানে সৃষ্টিকর্তা? তা তো না। আমি এই প্রেডিকশন গুলো দেই আমার সোর্সের উপরে ডিপেন্ড করে। আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিট্রে করে বসে, বা সোর্স বিট্রে করছে না, সোর্সের ধরেন মেইন মাথারা যদি বিট্রে করে বসে, আমার তো কিছু করার নেই। মানে এই সিদ্ধান্তগুলো হয়েছে, শুনুন, 4 তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে,
4 তারিখ 4ই অগস্ট রাতে যে সিদ্ধান্ত হয়েছে, যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না, সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না। এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি, এবং এটা নিশ্চিতভাবে এটা সফল হতে পারত যদি সেনাবাহিনীর একটা অংশ বিট্রে না করত। সেগুলো আমি আপনাকে বলবো না, বিকজ এখনো আমি মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি, কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি। ফলে আপনি আমাকে যেই কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি, আমার 3টা 4টা সত্যি হয়েছে, একটা আমার হয়নি, সেটা তো আমার সোর্সরা আমাকে মিসগাইড করেছে, এখনো আমাকে মিসগাইড করতে পারে। এটাও আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম, কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই। জি, বুঝতে পেরেছি। না তা তো বটেই, আমাদেরকে তো দিন শেষে সোর্সের উপর নির্ভর করতে হয়, সেই সঙ্গে আবার নিজস্ব বুদ্ধি বিবেচনাটাও কাজে লাগাতে হয়, তাই তো? আপনাকে যদি আপনি যে বুদ্ধি বিবেচনার কথা বললেন, আচ্ছা এখন যদি আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল, আমাকে যদি সেনা প্রধান বলেন টেলিফোনের মধ্যে যে আগামীকালকে আমার 1 লক্ষ সৈনিক থাকবে, আমার 5টা লেয়ারে কাজ করবে, এই ঘটনা হবে, একটা মাছি আমি ঢুকতে দেব না। সকালবেলায় উঠে যদি দেখেন না না আমি আই হ্যাভ চেঞ্জড মাই মাইন্ড, দেন আমি আমার বুদ্ধি বিবেচনা কোন জায়গায় কাজে লাগাবো? ও, এটা তো এখন আমাকে বলতে হয়, ধরেন উনি তো মানে কথা বলছেন। না এইটা ঘটেছে, না এইটা ঘটেছে, আমি আপনাকে বলি একটা উদাহরণ দিচ্ছি। পাবলিকলি বলছেন যে আমি গুলি করব না, সেখানে আমাকে যদি 8-10 জন এসে কানে কানে আমাকে বলে যে না করবে, মানে না রাখেন, আপনি গুলিতে সমাধান খুঁজতেছেন কেন তাও তো আমি বুঝতেছি না। গুলি করেই একমাত্র ঠেকানো যায়, গুলি করতে হবে কেন? আমি যদি সেনা প্রধান হতাম, আমি যদি সেনাবাহিনীর অফিসার হতাম, আমি তো গুলি করতাম না। কাকে কিভাবে ট্রিট দিতে হয় সেটা আমার জানা আছে। বেনজির আহমেদ গুলি করেছিলেন যখন এই 2013 সালে যখন এরা জঙ্গি হামলা করেছিল? না। তখন কি আওয়ামী লীগকে কাউকে খুন করতে হয়েছিল? তাদেরকে কানে ধরে ঢাকা শহর ছাড়তে হয়েছিল কেন? সুতরাং শুধুমাত্র আপনার ওই পিস্তল থাকলেই হয় না, এটার জন্য আপনাকে প্র্যাকটিসও করতে হয়। এই জন্য বেনজির আহমেদকেও আমরা ধন্যবাদ দিই। আমি তো বেনজির আহমেদের রীতিমতো ভক্ত, এই কারণে অ্যাটলিস্ট এই লোকটা একটা কাজ করেছে। তারপরে আপনি এটা চিন্তা করে দেখেন, আমাদের সাবেক আরেকজন সেনা প্রধান আছে আজিজ আহমেদ, তিনি থাকাকালীন অবস্থায় যখন সাইদির আপনার এই বিচারের পরে যে অরাজকতা করেছিল, তিনি তো তখন বিজিবির হেড ছিলেন। তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে, তার প্রস্তুত পণ্যমতির কারণে, তার স্মার্টনেসের কারণে সে সময় বাংলাদেশ রক্ষা পেয়েছিল। তিনি কি কাউকে জিজ্ঞাসা করে বিজিবির লোককে রাস্তায় নেমেছেন? না, সিদ্ধান্ত তিনি আগে নিয়েছেন, তারপরে তিনি জানিয়েছেন, কারণ তিনি একজন স্মার্ট সেনা, তখন তো তিনি বিজিবির প্রধান ছিলেন। ফলে সবকিছু আপনাকে অস্ত্র, গুলি, মৃত্যু তা কেন করতে হবে? স্ট্র্যাটেজিক্যাল আপনি অনেক কিছু করতে পারতেন, যেটা করেন। রাইট, আপনার সঙ্গে এগ্রি। আজকে আমরা বহু বছর পরে, মানে আমি আমার সাংবাদিকতায় কখনো দেখি নাই যে সেনাবাহিনী, পুলিশ ঢুকেছে প্রেস ক্লাবে, আমি দেখেছি, কিন্তু সেনাবাহিনী প্রেস ক্লাব ঘেরাও করে রেখেছে এরকমটি কিন্তু দেখিনি। 1/11 এর সময়ও দেখিনি। হ্যাঁ, আজকে কিন্তু একটা অভাবিত একটা দৃশ্যের অবতারণা হয়েছে প্রেস ক্লাব। জানেন, প্রেস ক্লাব অনেক কিছুর প্রতীক। এই বিষয়ে কিছু বলবেন? দেখুন, এটা তো আমার কাছে সাধারণ ঘটনা মনে হচ্ছে। আপনি বাংলাদেশে যে জিনিসটা কখনো দেখেননি, যেটা আজকের জন্য অভাবনীয় হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য একজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে অভাবনীয় ঘটনা। প্রেস ক্লাবে আপনার কোনোদিন যদি কোনো গোলযোগ হয়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতেই পারে, এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা না। আমাদের দেশে এই প্রথম কোনো অভিনয়ের জন্য কাউকে গ্রেফতার করা হয়েছে। কোন ড্রেসের জন্য তাকে লিগাল নোটিশ পাঠাতে কোনোদিন শুনেছেন যে অমুক অভিনেত্রী অমুক ড্রেস পরেছে বলে লিগাল নোটিশ? মানে কিছু কিছু ফকিরের বাচ্চা আছে, কিছু 2 পাতা আপনার কোনোভাবে জজ কোর্টের একটা সার্টিফিকেট পেয়েছে, মনে করেছে যে একটা লিগাল নোটিশ দিয়ে সে দেশে সবার সামনে আসতে চায়, তারা আজকে লিগাল নোটিশ পাঠাচ্ছে। লিগাল নোটিশ ইজ এ পিস অফ এ ট্র্যাশ, ইজ এ স্ট্রিট। একটা লিগাল নোটিশ দিয়ে কি হয় আমরা এগুলা দেখতে পাচ্ছি। কেউ পোশাক পরতে পারবে না, কেউ যেতে পারবে না। আপনি কোনোদিন শুনেছেন যে একজন নারীকে বেল্ট দিয়ে পেটাচ্ছে তার ড্রেসের কারণে? এগুলো হচ্ছে অভাবনীয় ঘটনা। আমাদের এগুলো বলা উচিত মানুষের সামনে, তাই না? আওয়ামী লীগ কেউ সমর্থন করতে পারবে না, কেন করতে পারবে না? কি কারণে করতে পারবে না? সো এই ঘটনাগুলো অভাবনীয় ঘটনা। প্রেস ক্লাবের ভেতরে আর্মি ঢুকেছে, এটা আমার কাছে এই সময় খুবই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে, একেবারেই অস্বাভাবিক কোনো ঘটনা না। যেই পরিমাণ দুর্বৃত্ত, যেই পরিমাণ রাজাকারের বাচ্চারা সাংবাদিক আছে, যাদেরকে দেখলাম মোটামুটি, হ্যাঁ, মোবাইল একটা আর একটা স্ট্যান্ড একটা কোত্থেকে জোগাড় করেছে আপনার নিউ মার্কেট থেকে 200 টাকা দিয়ে, বা সাংবাদিক হয়ে গেছে, কাঁধে একটা ব্যাগ।
দেখলাম তো সাংবাদিকের কোয়ালিটি কি, কারা কি করছে না করছে, প্রথম আলো থেকে শুরু করে সবারই তো চেহারা দেখলাম আমরা। সুতরাং এদেরকে নিয়ে আমি আসলে, খুবই কম সাংবাদিক আছে যারা এখন সত্যি কথা বলতে পারে। তাও তো আপনি সাহস করে বলছেন। এখন আপনার মতো কজন আছে, বলতে পারছে কয়জন? দেখেন না, দালালিতে ব্যস্ত। সুতরাং আপনি কদিন আগে একটা প্রোগ্রাম করেছেন, সেটার জন্য আপনাকে শুলে চড়ানো হয়েছে। কেন আপনি প্রোগ্রাম করলেন? সো এইসব কথা বলে তো লাভ নাই। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ আজকে নিউজ হচ্ছে যে নুসরাত ফারিয়াকে তার অভিনয়ের জন্য গ্রেফতার করা হয়েছে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। বুঝতে পেরেছি। জি, আমাকে শেষ করতে হবে। ডক্টর মোহাম্মদ জহুর, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। নিজুম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখনকার আয়োজনে নিশ্চয়ই আওয়ামী লীগ ফেরত আসবে। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না, 50 বছর আসতে পারবে না। আমি কখনোই তা মনে করিনি, এখনো মনে করি না, মনে করার কোনো কারণও নাই। কারণ আওয়ামী লীগ অত্যন্ত অভিজ্ঞ একটি দল। 75-এর পরে তারা ফেরত আসতে প্রায় 1.5-2 বছর সময় লেগেছিল। এখনো তাদের একটু সময় লাগবে। তারা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট থেকে তাদের রাজনীতিটা করে। যারা আওয়ামী লীগের রাজনীতি জানেন বোঝেন তারা অনেকেই এটি জানেন। ফলে সেদিক থেকে একটি বিষয়, কিন্তু যেভাবে করে ঘটনাক্রম অগ্রসর হচ্ছে এবং নিজুম মজুমদার যে তথ্যটি দিলেন যে সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা হচ্ছে, এটি খুবই আতঙ্কিত হওয়ার মতোই। আমি মনে প্রাণে চাই যে এরকম ঘটনা না ঘটুক, কিন্তু আমাদের তো অতীত অভিজ্ঞতা রয়েছে। আমাদের দুজন, আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে অন্তত 2জন সেনাপ্রধানকে জীবন দিতে হয়েছে। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, এবং তার আরো একজন সেনাপ্রধান, সম্ভবত 2জন সেনাপ্রধানকে জীবন দিতে হয়েছে। ফলে আমরা নিশ্চয়ই সেরকম কিছু চাই না। কোনো এরকম অঘটন, রাজনৈতিক কোনো অঘটন না ঘটুক সেই প্রত্যাশা রাখছি। যে যেখানে আছে সবাই নিরাপদে থাকুক এবং একটা নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।